পরিচ্ছদ ৯ মামলার পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতি। মামলায় কোনো পক্ষ শুনানির সময় অনুপস্থিত থাকলে ফলাফল কী হবে অর্ডার ৯-এ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য যে যথাযথভাবে সমন জারির ওপর খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। সমন যদি সঠিকভাবে জারি বা ডিউলি সার্ভ না হয় তাহলে সংশ্লিষ্ট মামলার বিষয়ে যদি বিবাদীর জানাও থাকে তাহলেও বিবাদী তারিখের দিন উপস্থিত না হলে তার বিরুদ্ধে একতরফা ডিক্রি দেয়া যাবে না। আইনের দৃষ্টিতে সমন জারির ফলেই বিবাদীর মামলা সম্পর্কে সঠিকভাবে জানা সম্ভব। গ্রাম্য লোকের নিকট বা অন্য কারো নিকট মামলার বিষয় সে জানলেও সেই জানা আইনগত জানা বলে গণ্য হবে না। এরূপ ক্ষেত্রে তার বিরুদ্ধে একতরফা ডিক্রি হলেও তা বাতিলযোগ্য হবে। অর্ডার ৯-এর বিধি ২, ৩, ৪ এবং ৬ বিবাদী পক্ষের উপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করার সুবিধার্থে ওই পক্ষের ওপর সঠিকভাবে সমন বা নোটিশ জারির বিধান রয়েছে। সমনে উপস্থিত হওয়ার সময় ও তারিখ উল্লেখ থাকে এবং যদি সমন সঠিকভাবে জারির প্রমাণ থাকে তাহলে ওই নির্দিষ্ট তারিখে বিবাদী পক্ষ উপস্থিত না হলে বিধি ৬(১) এর এ অনুযায়ী একতরফা নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ করা যাবে। কিন্তু যদি দেখা যায় যে সমনে উপস্থিত হওয়ার জন্য যে তারিখ ধার্য ছিল তা উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট ছিল না, তবে মামলার শুনানি স্থগিত রেখে শুনানির জন্য আরেকটি তারিখ ধার্য করতে হবে। বাদীকে এই পরবর্তী তারিখ সম্পর্কে বিবাদীকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। যদি ওই পরবর্তী তারিখে বিবাদী উপস্থিত হয়ে সমনের ধার্য তারিখে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারে তাহলে উক্ত বিবাদী প্রথম ধার্য তারিখে উপস্থিত হয়েছে গণ্য করে তাকে তার জবাব দাখিলের সুযোগ দেয়া যাবে। বাদীর কোনো ব্যর্থতা বা ত্রুটির কারণে যেমন কোর্ট ফি বা জারির খরচ সময়মতো জমা না দেওয়ার কারণে যদি বিবাদীর ওপর সমন জারি না হয়ে থাকে তবে সমনে উল্লিখিত তারিখে আদালত মামলাটি খারিজের আদেশ দিতে পারবে। কিন্তু যদি ওই তারিখে বিবাদী উপস্থিত থাকে তাহলে খারিজের আদেশ দেয়া যাবে না। বিধি ২ দ্রষ্টব্য: শুনানির তারিখে মামলা ডাকার সময় কোনো পক্ষই যদি উপস্থিত না থাকে তাহলে মামলাটি খারিজ হবে। মোকদ্দমা ডাকার সময় সশরীরে উপস্থিত থাকতে হবে। শুধু হাজিরা দাখিল করলে উপস্থিত থাকা গণ্য হবে না। ৩ নং বিধিতে মে ডিসমিস উল্লেখ করা হয়েছে। মে শব্দ ব্যবহার করার কারণে মামলাটি ডিসমিস না করে আদালত উপযুক্ত মনে করলে শুনানি মুলতবি করে আরেকটি তারিখ ধার্য করতে পারে। কিন্তু ওই নির্দিষ্ট তারিখে যদি বিবাদী উপস্থিত থাকে এবং বাদী উপস্থিত না থাকে তাহলে মামলাটি খারিজ করতে হবে। বিধি ৮ অনুযায়ী এরূপ করা হয় এবং উক্ত বিধিতে শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে। কাজেই মামলা ডিসমিস না করে আরেকটি তারিখ ধার্য করার কোনো সুযোগ নেই। বিধি ৩ অনুযায়ী কোনো মামলা খারিজ করা হলে বাদী বিধি ৪ অনুযায়ী অনুপস্থিতিতে যথোপযুক্ত কারণ উল্লেখ করে খারিজ আদেশ বাতিলের প্রার্থনা করতে পারে এবং যদি ওই কারণ সন্তোষজনক হয় তাহলে খারিজের আদেশ বাতিল করে আদালত কর্তৃক মামলায় নতুন তারিখ ধার্য করা যাবে। বাদী অবশ্য বিধি ৪ অনুযায়ী প্রতিকার প্রার্থনা না করে তামা দিতে পারিত না হলে নতুন মামলা করতে পারে। এই নতুন মামলাটি রেস জুডিকাটা নীতিতে বারিত হবে না, কারণ পূর্বে মামলাটি ত্রুটির কারণে খারিজ হয়েছিল। গুণাগুণ বিবেচনায় কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি। বিধি ৪ অনুযায়ী দাখিলকৃত আবেদনের বিষয়ে বিবাদী পক্ষ যদি পূর্বে উপস্থিত হয়েও থাকে তবু সে পক্ষকে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই, কারণ নির্দিষ্ট তারিখ সে পক্ষ উপস্থিত ছিল না।
কিন্তু ওই আবেদনের ভিত্তিতে যদি মামলাটি পূর্ব অবস্থায় পুনঃস্থাপন করা হয় এবং শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়, তবে ওই নতুন তারিখের নোটিশ ওই পক্ষকে দিতে হবে। সিআরও ভলিউম 1-এর বিধি 474 অনুযায়ী বিধি 4-এর দরখাস্ত বিবিধ মামলা হিসেবে রেজিস্ট্রি হয়। তবু এ মামলায় অপরপক্ষকে নোটিশ দেওয়ার বিধান রাখা হয়নি, কারণ মূল মামলাটি বিধি 2-3 অনুযায়ী যখন খারিজ হয় তখন বিবাদের কোনো উপস্থিতি ছিল না। তবে মূল মামলা পুনরুদ্ধারের আদেশের পরে বিবাদীকে মামলাটি পুনরুদ্ধারের নোটিশ দিতে হবে মর্মে আপিল বিভাগের সিদ্ধান্ত রয়েছে। কোনো মামলার শুনানির জন্য ধার্য তারিখে উভয় পক্ষই অনুপস্থিত থাকায় মামলাটি খারিজ হয় এবং বাদী বিধি 4 অনুযায়ী একটি দরখাস্ত দাখিল হয়। তার আবেদন মঞ্জুর হয় এবং মামলাটি পূর্ব নম্বরে পুনঃস্থাপন করা হয় এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। পরবর্তী শুনানির তারিখে বিবাদী উপস্থিত না হওয়ায় মামলা একতরফা ডিক্রি হয়। বিবাদী যখন অর্ডার 9-এর বিধি 13 অনুযায়ী দরখাস্ত দাখিল পূর্বক একতরফা ডিক্রি বাতিলের প্রার্থনা করে, কারণ হিসেবে উল্লেখ করা হয় যে মামলায় প্রদত্ত পূর্বের খারিজ আদেশ বাতিল করে মামলাটি যে পূর্ব নম্বরে পুনঃস্থাপিত হয়েছে সে সম্পর্কে কোনো নোটিশ পায়নি। বাদীপক্ষে বলা হয় যে 4 বিধিতে এরূপ কোনো নোটিশ প্রদানের আইনগত কোনো প্রয়োজন ছিল না। নিম্ন আদালতে বিবাদীর অনুকূলে সিদ্ধান্ত হলে বাদী হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করলে অভিমত দেয়া হয় যে ওইরূপ নোটিশ ন্যায়সঙ্গত ছিল এবং ওইরূপ নোটিশ পাওয়ার অধিকার বিবাদীর ছিল। বিষয়টি যখন আপিল বিভাগে যায় তখন আপিল বিভাগে হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুমোদিত হয়। অর্ডার 9-এর বিধি 8, 9 এবং 9A। বিধি 8 অনুযায়ী মামলা শুনানির জন্য ডাকার সময় যদি বিবাদী উপস্থিত থাকে এবং বাদীকে পাওয়া না যায় তাহলে বাদীর মামলা খারিজ হবে। তবে উপস্থিত বিবাদী যদি বাদীর দাবি স্বীকার করে নেয় বা আংশিক স্বীকার করে তখন বিবাদীর বিরুদ্ধে তার স্বীকার করার ভিত্তিতে ডিক্রি দেওয়া যাবে। বিধি 9-এ উল্লেখ করা হয়েছে যে বিধি 8 অনুযায়ী মামলা খারিজ হলে বাদী একইরূপ অধিকারের ভিত্তিতে একই কারণে নতুন মামলা করতে পারবে না। তবে বিধি 9 অনুযায়ী অনুপস্থিত থাকার যথোপযুক্ত কারণ ব্যাখ্যা করে খারিজ আদেশ বাতিলপূর্বক পূর্ণ শুনানির জন্য নতুন তারিখ ধার্যের আবেদন করতে পারবে। যদি নতুন কোনো মামলা করে তবে তা আইন দ্বারা বারিত গণ্য হবে এবং অর্ডার 8 বিধি 11D অনুযায়ী নতুন মামলা আর্জি বাতিল করা যাবে। সিআরও ভলিউম 1-এর বিধি 474 অনুযায়ী অর্ডার 9-এর বিধি 9-এর দরখাস্ত বিবিধ মামলা হিসেবে গণ্য হবে এবং এ কারণে অপরপক্ষের ওপর নোটিশ জারি করতে হবে। প্রতিপক্ষ উপস্থিত হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই বিবিধ মামলার নিষ্পত্তি করতে হবে। তবে মূল মামলায় তারিখের দিন থাকার সময় অনুপস্থিত থাকার কারণ প্রমাণ করার সম্পূর্ণ দায়িত্ব বাদীর। কারণ সন্তোষজনক প্রমাণ হলে বিবিধ মামলাটি মঞ্জুর হবে এবং মূল মামলার খারিজের আদেশ বাতিলপূর্বক ওই মামলা পূর্ব নম্বরে পুনঃস্থাপনের আদেশ হবে। অবশ্য মূল মামলার বিবাদী পক্ষকে উপযুক্ত খরচ প্রদানের আদেশও দিতে হবে এবং উক্তরূপ খরচ দেয়া না বিবিধ মামলাটি নামঞ্জুর হয়েছে মর্মে গণ্য হবে। যথোপযুক্ত কারণ বা সাফিসিয়েন্ট কজ। 9 এবং 13 বিধিতে অনুপস্থিতির যথোপযুক্ত কারণের উল্লেখ করা হয়েছে। যথোপযুক্ত কারণ কি তার ব্যাখ্যা দেয়া হয়নি। তবে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের আলোকে বলা যায় যে আইনজীবী বা তার মুহুরি কর্তৃক ডায়েরিতে ভুল তারিখ নোট করা, সময়মতো পক্ষকে ওই তারিখ জ্ঞাত না করা, অন্য কোনো আদালতে ইতিমধ্যে মামলাটি বদলি হওয়ার বিষয়টি জানা না থাকা, পক্ষগণের অসুস্থতা, ঘনিষ্ঠ কারো মৃত্যুর ঘটনা, যানজটের কারণে পথে অস্বাভাবিক বিলম্ব হওয়া, পথে নিজে কোনো দুর্ঘটনায় পড়া ইত্যাদি যথোপযুক্ত কারণ গণ্য হতে পারে। তবে দরখাস্তে যথাসময় উপস্থিত না হওয়ার যে কারণ প্রার্থী উল্লেখ করবে তা সন্তোষজনকভাবে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে।
একটি মামলায় বিবাদী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শুধুমাত্র ডাকযোগে সমন জারি করা হয়, যা যথাযথ জারি গণ্যে একতরফা ডিগ্রি রহিতযোগ্য নয় মর্মে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিয়েছে। হাইকোর্ট বিভাগের মন্তব্য নিম্নরূপ: It is unnatural that a suit was declared ex parte without serving any notice upon the government. I find no reason for the government machinery not to know about any suit instituted against the government. Moreover, the suit was decreed long before 17 years. After obtaining the decree, the petitioner, by filing a miscellaneous case, corrected the khatiyan and got it prepared in his name in 1988. And since then, he has been paying rent to the government. After correction of the khatiyan by the responsible government officers and after receiving rent from the petitioner, I find no scope to say that the government was not aware of the ex parte decree passed long before 17 years. Apparently, the judgments of the courts below are illegal. অর্ডার 9-এ 2006 সনের সংশোধনী দ্বারা বিধি 9A সংযোজন করা হয়েছে। এ বিধি অনুযায়ী পুনরুদ্ধার এবং পুনঃস্থাপনের আবেদন মামলা খারিজের তারিখ 30 দিনের মধ্যে শপথনামা সহ দাখিল করতে হবে। এ 30 দিন সময় বর্ধিত করা যাবে না। 30 দিনের পরে এরূপ আবেদন বিধি 9 অনুযায়ী দাখিল করতে হবে। বিধি 9-এ আবেদনে যথোপযুক্ত কারণ উল্লেখ করতে হবে না। বিধি 9A অনুযায়ী আবেদন অপর পক্ষকে শুনানি ব্যতীত এবং কোনো সাক্ষ্য প্রমাণ ব্যতীতই বিবেচনা করা যাবে, তবে প্রার্থীকে 1000 টাকার বেশি নয় এমন পরিমাণ খরচ দিতে হবে। এ বিধির আবেদন CRO ভলিউম 1-এর বিধি 774 অনুযায়ী বিবিধ মামলা হিসেবে গণ্য হবে না। এ বিধির আবেদন একবারের বেশি করা যাবে না। এ বিধি অনুযায়ী কোনো মামলার একতরফা ডিগ্রি বাতিল হলে এরূপ বাতিলের নোটিশ যে বিবাদী বা বিবাদীরা মূল মামলায় উপস্থিত হয়েছিল তাদের ওপর দিতে হবে। এ বিধিতে 1000 টাকার বেশি নয় এ পরিমাণ খরচ দেওয়ার উল্লেখ রয়েছে, কিন্তু এ খরচ কে পাবে তার উল্লেখ নেই। তবে যেহেতু মামলাটি পুনরুদ্ধার হলে বিবাদীকে আবার উপস্থিত হয়ে মামলার খরচ বহন করতে হবে, সেজন্য এ টাকা বিবাদীকে দেওয়াটাই ন্যায়সঙ্গত হবে। 9A বিধির বিধান পাঠ করে স্পষ্ট হয় যে এ বিধান শুধুমাত্র বাদীর জন্য প্রযোজ্য। যখন মোকদ্দমা বা হাজির বা তদবির অভাবে খারিজ হয়, তখন অর্ডার 9 বিধি 13 এর অধীনে দায়েরকৃত বিবিধ মামলা খারিজ হলে 9A বিধি প্রযোজ্য হবে না। ত্রুটির জন্য খারিজ হয়ে যাওয়া মামলার ক্ষেত্রে 151 ধারার প্রয়োগ। সাধারণ নিয়ম এই যে কোর্টে প্রতিকারের কোনো সুস্পষ্ট বিধান থাকলে 151 ধারা অনুযায়ী কোনো প্রতিকার দেয়া যাবে না, কিন্তু এমন হতে পারে যে পক্ষকে অহেতুক সময়ের অপচয় হতে রক্ষা করার জন্য ওই ধারায় প্রতিকার দেওয়াটাই ন্যায়সঙ্গত হবে। একটি মামলার তারিখের দিন আদালতে উপস্থিত হতে বাদীর বিলম্ব হয়। আদালতের শেষ সময়ে উপস্থিত হওয়ার কারণে মামলা ডাকার সময় সে উপস্থিত থাকতে পারেনি, ফলে মামলাটি ত্রুটির জন্য খারিজ হয়। ওই দিনে বাদী বিলম্বের কারণ ব্যাখ্যা করে খারিজের আদেশ বাতিলের জন্য দরখাস্ত দেয়। এইরূপ ঘটনার প্রেক্ষিতে বাদীকে 151 ধারা অনুযায়ী প্রতিকার দেয়া যাবে মর্মে আপিল বিভাগের একটি সিদ্ধান্ত রয়েছে। অন্য একটি মামলায় বাদী কয়েকবার তলবনামা দাখিল করে কিন্তু জারিকারক সমন জারি করতে ব্যর্থ হয়। পুনরায় তলবনামা দাখিল না করায় মামলাটি ত্রুটির জন্য খারিজ করা হয়। এক্ষেত্রেও জারিকারকের ব্যর্থতার কারণে মামলাটি খারিজ হওয়ায় 151 ধারা অনুযায়ী প্রতিকার দেয়া হয়। আদালতের কোনো ভুলের কারণে যদি কোনো মামলা খারিজ হয়, তাহলে 151 ধারা অনুযায়ী মামলাটি পূর্ব নম্বরের পুনঃস্থাপনের আদেশ দেয়া আদালতের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতার অন্তর্গত গণ্য হবে। বিবিধ মামলা প্রার্থীর অনুপস্থিতির জন্য খারিজ হলে বিধি 9 বা 9A অনুযায়ী এমনকি 151 ধারা অনুযায়ী প্রতিকার দেয়া যাবে না। এরূপ ক্ষেত্রে প্রার্থীকে প্রতিকারের জন্য আপিল দায়ের করতে হবে।
বিবাদী পক্ষের অনুপস্থিতি এবং একতরফা নিষ্পত্তি। বিধি ৬(১)(এ) অনুযায়ী বিবাদী পক্ষের ওপর সঠিকভাবে সমন জারি হয়েছে প্রমাণিত হলে এবং নির্দিষ্ট তারিখে বিবাদী উপস্থিত না হলে মামলাটি একতরফাভাবে নিষ্পত্তি করা যাবে। তবে বিধি ৬(১)(বি)(সি) প্রযোজ্য হলে আদালত কর্তৃক অন্য একটি তারিখ ধার্য করা যাবে। বিধি ৬(১)(এ)তে মে প্রসিড এক্সপার্টি শব্দগুলি ব্যবহার করা হয়েছে। এখানে মে এর অর্থ শ্যাল করা যাবে না। মে শব্দ ব্যবহারের মাধ্যমে আদালতকে নিজ বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কাজেই আদালত কর্তৃক একতরফা নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ না করে অন্য আরেকটি তারিখ ধার্য করা হলে তা উক্ত বিধির সঙ্গে সাংঘর্ষিক হবে না। বিধি ৬(১)(এ) উল্লেখ করা হয়েছে, মামলাটি শুনানির জন্য ডাকার সময় যদি বিবাদী উপস্থিত না থাকে তাহলে একতরফা নিষ্পত্তি করা যাবে। বিধিতে when the suit is called on for hearing শব্দগুলি ব্যবহার করা হয়েছে। এখানে হিয়ারিং শব্দটি খুব গুরুত্বপূর্ণ এবং অর্থবহ। এই শব্দটির অর্থ কোডে দেয়া হয়নি, ডিকশনারিতে অর্থ দেয়া হয়েছে। কোনো মামলার বিচার কার্য বা বিচারকের সামনে যে শুনানির সময় সাক্ষ্য প্রমাণ দাখিল করা হয় উভয় শুনানি। কাজেই যখন একটি মামলার শুনানির জন্য বিচার কার্যের জন্য কোনো তারিখ ধার্য থাকে এবং ওই তারিখে যদি বিবাদী উপস্থিত না হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই একতরফাভাবে মামলাটি নিষ্পত্তি করা যাবে। কোডে এক্সপার্টি শব্দটির ব্যাখ্যা বা অর্থ দেওয়া হয়নি। আইন শব্দকোষে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান এবং জনাব আনিসুজ্জামান কর্তৃক সংকলিত এবং সম্পাদিত উক্ত শব্দের অর্থ করা হয়েছে একতরফা বা এরূপ অর্থ বহু বছর বা যাবৎ করা হচ্ছে এবং ব্যাখ্যায় বলা হয়েছে যে অন্য পক্ষের অনুপস্থিতিকে আদালত কর্তৃক বিচারের জন্য অগ্রসর হওয়া। অন্য পক্ষের অনুপস্থিতি বলতে শুনানির দিনে মামলা শুনানির জন্য ডাকার সময় অনুপস্থিত থাকা। ইহা সুস্পষ্ট যে অন্য কোনো কারণে একতরফা নিষ্পত্তি করা যাবে না। এক্সপার্টি শব্দটি ল্যাটিন শব্দ। এ সম্পর্কে 1BLT 25 পৃষ্ঠায় প্রকাশিত মামলাটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক ক্ষেত্রে আদালত কর্তৃক লিখিত জবাব দাখিলের ধার্য তারিখে জবাব দাখিল করা না হলে ওই তারিখে মামলাটি একতরফা নিষ্পত্তি করা হয়। এই প্রথা আইনসঙ্গত নয়। ধার্য তারিখে লিখিত জবাব দাখিল করা না হলে একতরফা নিষ্পত্তির জন্য অন্য একটি তারিখ ধার্য করতে হবে এবং ওই তারিখে বিবাদী উপস্থিত না হলে একতরফা নিষ্পত্তি করা যাবে। তবে লিখিত জবাব দাখিল না করেও বিবাদী ওই তারিখে আইনগত প্রশ্নে বাদীর সাক্ষীকে জেরা করতে পারবে, এমনকি যুক্তিতর্কে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আর্জিতে বর্ণিত কোনো ঘটনা বা দাবি খণ্ডন করে কোনো বক্তব্য রাখতে পারবে না। কারণ লিখিত জবাব দাখিল না করায় ধরে নিতে হবে যে বিবাদী বাদীর আর্জিতে বর্ণিত ঘটনা বা দাবি স্বীকার করে নিয়েছে। একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলায় বিবাদীর ওপর কারণ দর্শানোর নোটিশ জারি হয় এবং বিবাদী উহা গ্রহণ করার পরে ওকালতনামা যোগে আদালতে উপস্থিত হয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনার বিরুদ্ধে লিখিত আপত্তি দায়ের করে। উক্ত বিষয় নিষ্পত্তির পরও বিবাদী উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করেনি, ফলে মামলাটি একতরফা ডিক্রি হয়। এরূপ ডিক্রি বাতিলের জন্য বিবাদী পক্ষে তার ওপর মূল মামলার সমন জারি হয়নি মর্মে একতরফা ডিক্রি রদের মামলা দায়ের করা হলে তা চলবে না। যেহেতু ইতিপূর্বে বিবাদীর ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে কারণ দর্শানোর সময় নোটিশ জারি হয়েছিল এবং সে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার প্রার্থনার বিরোধিতা করেছিল, সেহেতু সে সময়ে মামলার বিষয় সব কিছুই জেনেছিল। কাজেই মূল মামলার সমন তার ওপর জারি করা না হলেও মামলার বিষয় তার নিকট অজানা ছিল না। কী কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, কী কী প্রতিকার চাওয়া হয়েছে সবই তার জানার সুযোগ হয়েছিল।
একতরফা নিষ্পত্তির বিষয়ে কিছু ভুল ধারণা রয়েছে। যেহেতু বিবাদী পক্ষে উপস্থিত হয়ে কোনো জবাব দাখিল করা হয়নি, সেহেতু ধারণা করা হয় একতরফা নিষ্পত্তির সময় সাক্ষ্য প্রমাণের প্রয়োজন নেই। সেহেতু ধারণা করা হয় এ ধারণা একদম ভুল। একতরফা নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার অবশ্যই প্রয়োজন রয়েছে। যেমন বাদী পণ মূলে নালিশি ভূমিতে সত্ত্ব দাবি করেছে, অবশ্যই তাকে পণ গ্রহণ করা এবং খাজনা দেওয়া ইত্যাদি প্রমাণ করতে হবে। বাদী রেজিস্ট্রি দলিল মূলে সত্ত্ব অর্জনের দাবি করলে এভিডেন্স অ্যাক্টের বিধান মতে ওই দলিলই প্রমাণ করতে হবে। বিবাদী পক্ষ না থাকলেও প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে ব্যর্থ হলে মামলা একতরফাভাবে খারিজ হবে। দেওয়ানি মামলায় আর্জি প্রমাণ হিসেবে এক্সিবিট চিহ্নিত করার কোনো বিধান নেই, কাজেই আর্জির বক্তব্য প্রমাণ হিসেবে গৃহীত হয় না। আর্জির বক্তব্যের সমর্থনে মৌখিক ও দালিলিক প্রমাণের প্রয়োজন হয়। এ কারণেই শুধু আর্জির বক্তব্য বা তার সমর্থনে বাদীর বক্তব্য যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না। বাদী পক্ষকে তার দাবির সমর্থনে মৌখিক ও দলিলি প্রমাণ একতরফা নিষ্পত্তির সময় আদালতে পেশ করতে হবে। একতরফা ডিক্রি একতরফা ঠিকাদার বিবাদীর নিকট তার কাজের জন্য ১,৯৯,৫৬৭ টাকা দাবি করে মামলা দায়ের করে, কিন্তু একতরফা শুনানির সময় সে তার দাবির সমর্থনে কাজের মোট পরিমাণ সম্পর্কিত হিসাব এবং হিসাব বই দাখিল করেনি। এসব দলিল দাখিল না করায় যদিও বিবাদী লিখিত জবাব দাখিল করেনি, তবুও মামলার দাবি প্রমাণিত হয়েছে তা বলা যাবে না। উক্ত নীতি আপিল বিভাগ কর্তৃক 1BLD এডি 371 পৃষ্ঠায় প্রকাশিত মামলার অনুসরণ করা হয়, হাইকোর্ট বিভাগেও অনুসরণ করা হয়। উক্ত নীতি সকল আদালতের উপর বাধ্যকর, কাজেই বাদী তার দাবির উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারলে একতরফাভাবে তার মামলা খারিজ হবে। একতরফা রায় হতে প্রতীয়মান হতে হবে যে রায় প্রস্তুত করার সময় বিচারক পক্ষগণের প্লিডিংস, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করেছেন এবং কী প্রতিকারের জন্য মামলাটি দায়ের করা হয়েছে সে বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন। তা করা না হলে একতরফা রায় গ্রহণযোগ্য নাও হতে পারে। বিশেষ দ্রষ্টব্য: আমরা প্রায় ডকুমেন্টারি এভিডেন্স এর বাংলা দালিলিক সাক্ষ্য বিবেক লিখে থাকি। দালিলিক শব্দটি ভুল, কারণ বাংলা একাডেমির বেঙ্গলি ইংলিশ ডিকশনারি এ দালিলি প্রমাণ লেখা আছে। এটি বানানের উৎস বিধায় দালিলিক বানানের পরিবর্তে সঠিক বানান দালিলি লেখা হয়েছে। এভাবে বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির অভিধান অনুসরণ করা হয়েছে। কোনো কোনো শব্দের একাধিক বানান রয়েছে যা অক্ষুণ্ণ রাখা হয়েছে, যেমন বাদী বাদী, জারি জারি, শ্রেণী শ্রেণী, আপিল আপিল, নিলাম নিলাম, অসঙ্গতি অসঙ্গতি ইত্যাদি। একতরফা নিষ্পত্তির ক্ষেত্রে বিধি ১৩(১৩)(a) অনুযায়ী প্রতিকার: শুনানির তারিখে মামলা ডাকার সময় উপস্থিত থাকতে হবে। ডাকার সময় উপস্থিত থাকার অর্থ সশরীরে উপস্থিত থাকা। হাজিরা দাখিলের পরেও যদি ডাকার সময় উপস্থিত না পাওয়া যায় তাহলে অনুপস্থিত গণ্য হবে এবং মামলাটি খারিজ হবে বা একতরফা নিষ্পত্তি হবে। বিধি ৯-এর দরখাস্তের ক্ষেত্রে বাদীকে কী কারণে তারিখের দিন মামলা ডাকার সময় উপস্থিত ছিল না বা উপস্থিত হতে পারেনি তা ব্যাখ্যা করতে হবে। কারণের মধ্যে শারীরিক অসুস্থতা বা কোনো দুর্ঘটনা হতে পারে। বিবাদীর ক্ষেত্রে ওইসব কারণ ব্যতীত বিবাদী আরও একটি দাবি করতে পারে যে তার ওপর সমন জারি হয়নি, এজন্য মামলার শুনানির তারিখ তার জানা ছিল না। শারীরিক অসুস্থতা বা এ ধরনের কারণ উল্লেখ করলে এরূপ দাবি প্রমাণ করার দায়িত্ব সম্পূর্ণ বিবাদীর হবে। কিন্তু যদি সমন জারি না হওয়ার দাবি করা হয় তবে সমন সঠিকভাবে জারি হয়েছিল এটা প্রমাণ করার সম্পূর্ণ দায়িত্ব হবে বাদী প্রতিপক্ষের। বিবাদী যদি দাবি করে যে জারির বিষয়ে প্রবঞ্চনা বা তৎকতা করা হয়েছিল তাহলে বাদী প্রতিপক্ষকে প্রমাণ করতে হবে যে ওইরূপ কোনো কিছুই করা হয়নি, সমন সঠিকভাবেই জারি করা হয়েছিল।
এরূপ অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীকেই প্রবঞ্চনা প্রমাণ করতে হবে, কিন্তু সমন জারির ক্ষেত্রে প্রবঞ্চনা করা হয়নি তা যে পক্ষের ওপর সঠিকভাবে সমন জারির দায়িত্ব ছিল সে পক্ষকে প্রমাণ করতে হবে। প্রার্থী বিবাদী যদি দাবি করে যে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি এবং সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল, তখন তার অসুস্থ থাকা এবং চিকিৎসাধীন থাকার বিষয়টি তাকেই প্রমাণ করতে হবে। এরূপ প্রমাণের জন্য মৌখিক সাক্ষ্যই যথেষ্ট নয়, সংশ্লিষ্ট ডাক্তারের ব্যবস্থাপত্র, সার্টিফিকেট ইত্যাদি উক্ত ডাক্তারকে সাক্ষী হিসেবে উপস্থিত করে প্রমাণ করতে হবে। একতরফা রায় হতে পারে, প্রতীয়মান হতে হবে যে রায় প্রস্তুত করার সময় বিচারক পক্ষগণের প্লিডিংস, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করেছেন এবং কী প্রতিকারের জন্য মামলাটি দায়ের করা হয়েছে সে বিষয়টির ওপরও গুরুত্ব দিয়েছেন। তা করা না হলে একতরফা রায় গ্রহণযোগ্য নাও হতে পারে। সমন জারি না হওয়ার কারণে একতরফা ডিক্রি বাতিলের জন্য বিধি ১৩ অনুযায়ী দরখাস্ত দিতে হবে, কিন্তু বিবাদী আদালতের ওপর প্রবঞ্চনা করে একতরফা ডিক্রি হাসিল করেছে মর্মে অভিযোগ করলে ওই একতরফা ডিক্রি রদ ও রহিত করার জন্য আদালতে মামলা করতে পারে। যেমন যদি আদালতের ডায়েরিতে উল্লিখিত তারিখ আদালতের কর্মচারীদের সঙ্গে কারসাজি করে তারিখ এগিয়ে এনে মামলার একতরফা ডিক্রি হাসিল করা হয় তাহলে পৃথক মামলা দায়ের করা যাবে, কিন্তু সমন জারি না হওয়ার কারণে শুধুমাত্র বিধি ১৩ অনুযায়ী প্রতিকার প্রার্থনা করতে হবে। একটি মোকদ্দমায় একতরফা ডিক্রি হওয়ার প্রেক্ষাপট হচ্ছে নিম্নরূপ: বিশেষত ধার্যাধীন তারিখে বা অবজেক্ট অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের প্রেক্ষিতে আদালত কর্তৃক যখন মোকদ্দমার দিন ধার্য হয় তখন শুনানির দিন সম্পর্কে পক্ষগণের নোটিশ দিতে হবে। আদালতের কর্তব্য ছিল ২৩/৫/২০০৫ খ্রিস্টাব্দ তারিখে যা ধার্য দিনই ছিল মোকদ্দমাটির শুনানি গ্রহণ করা এবং মোকদ্দমার পরবর্তী ধার্য দিন সম্পর্কে পক্ষগণকে জানানো। এটি দৃশ্যমান যে যদিও বিবাদীগণ সতর্কতার সাথে মোকদ্দমা চালাচ্ছিল এবং তারা শুধু হাজির হয়েছে তাই নয়, বরং লিখিত জবাব দাখিল করে ইস্যু গঠনের জন্য ইস্যু প্রস্তাবও করেছে, তথাপি পরবর্তীতে তাদের গরহাজির হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, বরং দেখা যাচ্ছে মোকদ্দমাটি তালিকাচ্যুত হয়েছে এবং ধার্য দিন ২৩/৫/২০০৫ তারিখের পরিবর্তে অধার্য দিন অর্থাৎ ৬/৫/২০০৫ তারিখে মোকদ্দমাটি শুনানির জন্য পেশ করা হয়েছে এবং কার্যত ধার্য তারিখে হয়েছে। এইরূপ মোকদ্দমাটি ২৮/৫/২০০৫ তারিখে অধিকতর আদেশের জন্য তালিকাভুক্ত হয়, কিন্তু মোকদ্দমাটি কখনোই ২৩/৫/২০০৫ তারিখে আদালতের সামনে উপস্থাপিত হয়নি। এই অস্বাভাবিকতার বিষয়টি হাইকোর্ট বিভাগসহ কোনো আদালতের গোচরে আনেনি। আপিল বিভাগের সিদ্ধান্ত হচ্ছে মোকদ্দমাটি যেহেতু ধার্য দিন ২৩/৫/২০০৫ তারিখে তালিকাভুক্ত হয়নি, সেহেতু ওই তারিখের পরবর্তী ধার্য দিনগুলো বিবাদীদের হাজির হতে না পারার পর্যাপ্ত কারণ ছিল। এই প্রেক্ষাপটে হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ বাতিল করে আপিল বিভাগ কর্তৃক বিচারকারী আদালত কর্তৃক অর্ডার ৯ বিধি ১৩ অধীন মিস কেস মঞ্জুর করার আদেশ বহাল রাখা হয়েছে। একটি মামলায় সমন জারির বিষয়টি গোপন রাখা হয়েছিল মর্মে দাবি প্রমাণিত হয়নি এবং আবেদনকারী বিবাদী পূর্বোক্ত মোকদ্দমা সম্পর্কে ও তন্মধ্যে প্রদত্ত ডিক্রির বিষয়ে কিছুই জানতেন না মর্মে দাবিটিও প্রমাণিত হয়নি। এমতাবস্থায় ডিক্রি রদ করে মূল মোকদ্দমা পুনরুজ্জীবিত করার কোনো আদেশ দেয়া যাবে না। 74 DLA 2022-137 মামলায় সিদ্ধান্ত হয়েছে যে বিবাদীগণ একতরফা ডিক্রি বাতিল করার জন্য ১৩ বিধির অধীন দরখাস্ত দায়ের করেছে, যা আইনের বিধান। এই প্রতিকার প্রার্থনা করার পর এটা বলা যাবে না যে তাদের প্রতিকারের আরও পন্থা যথা আপিল স্থগিত রয়েছে বা তা পরবর্তীতে প্রয়োগ করা যাবে যদি ১৩ বিধির দরখাস্ত ব্যর্থ হয়ে পড়ে। কার্যত আইনে এরূপ কোনো নিয়ম নেই। ১৩ বিধির শর্ত: বিধি ১৩ অনুযায়ী প্রতিকার দেওয়ার সময় দেখতে হবে এ বিধিতে যে শর্তের উল্লেখ আছে তা প্রযোজ্য হবে কিনা।
অনেক মামলায় কয়েকজন বিবাদী থাকে, তাদের মধ্যে ৩ জন বা ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করে এবং অন্যরা বিচারের সময় অনুপস্থিত থাকে। এরূপ ক্ষেত্রে যেসব বিবাদী উপস্থিত থাকে এবং বিচারে অংশগ্রহণ করে তাদের বিরুদ্ধে কন্টেস্টেড ডিক্রি হয় এবং অনুপস্থিত বিবাদীদের বিরুদ্ধে একতরফা ডিক্রি হয়। যখন ওই ডিক্রি বাতিলের দরখাস্ত বিধি ১৩ অনুযায়ী মঞ্জুর হয়, তখন প্রশ্ন উঠতে পারে যে ডিক্রি শুধুমাত্র প্রার্থীর বিরুদ্ধে বাতিল হবে না, সম্পূর্ণ ডিক্রি বাতিল হবে। যদি দেখা যায় যে ডিক্রি নানাভাবে ভাগ করা যায় বা ডিভিজিবল, সেক্ষেত্রে শুধুমাত্র ওই বিবাদের বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল হবে। কিন্তু ডিক্রিটি যদি ভাগ করা না যায় তাহলে সম্পূর্ণ ডিক্রি বাতিল হবে। একজন বিবাদী তার সমনে ভুল ঠিকানা উল্লেখ থাকায় সমন পায়নি, তার বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিলের জন্য বিধি ১৩ অনুযায়ী দরখাস্ত দাখিল করলে বাদী প্রতিপক্ষ হতে বলা হয় যে মামলার অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে কন্টেস্টেড ডিক্রি হওয়ায় একতরফা ডিক্রি শুধুমাত্র প্রার্থীর ক্ষেত্রে বাতিল হবে এবং অন্য বিবাদীদের ক্ষেত্রে উহা বলবৎ থাকবে। মামলাটি একটি বঞ্চনের মামলা ছিল। প্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে ডিক্রিটি ভাগ করা যাবে না, উহা ডিভিজিবল নয়, কাজেই সম্পূর্ণ ডিক্রি বাতিল হবে। ১৩ বিধির দরখাস্তের ক্ষেত্রে তামাদির বিধান ২০১৩ সনের অক্টোবর পর্যন্ত সংশোধন করে যে কোড অফ সিভিল প্রসিডিউর আইন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশ করা হয়েছে, ওই কোডে ১৩ বিধির দরখাস্ত কতদিনের মধ্যে দায়ের করতে হবে কিংবা দরখাস্তের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের ৫ ধারার বিধান প্রযোজ্য হবে কিনা তার উল্লেখ নেই। তৎকালীন ঢাকা হাইকোর্ট কর্তৃক ১৯৬৭ সনে একটি জেনারেল অর্ডারের মাধ্যমে লিমিটেশন অ্যাক্টের ৫ ধারার বিধান প্রযোজ্য হবে মর্মে উহা উপবিধি ২ সংযোজন করা হয়। একই রূপ বিধান পাক ভারত বিভাগের পূর্বে কলিকাতা হাইকোর্ট কর্তৃক ১৯৩৩ সনে সংযোজন করা হয়। কলিকাতা হাইকোর্ট পাক ভারত বিভাগের পূর্বে যেসব বিধি কোড অফ সিভিল প্রসিডিউরে সংযোজন করেছিল সেগুলো বাংলাদেশি আইনের অংশ হিসেবে গণ্য হবে। যদি বিবাদীর ওপর সমন জারি হয়ে থাকে তাহলে একতরফা ডিক্রি বাতিলের জন্য ডিক্রির তারিখ হতে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে, অথবা যদি সমন জারি না হয়ে থাকে তাহলে একতরফা ডিক্রির বিষয় জানার দিন হতে ৩০ দিনের মধ্যে দরখাস্ত দায়ের করতে হবে। উপবিধি ২-এ নলেজ শব্দটি ব্যবহার করা হয়েছিল। এখানে একতরফা ডিক্রির বিষয়ে সঠিকভাবে বিবাদীর জানা ছিল কিনা তা দেখতে হবে। গ্রাম্য আলোচনায় সে হয়তো তার বিরুদ্ধে একতরফা ডিক্রি হওয়ার বিষয়টি জানতে পারে, কিন্তু ওই জানার তারিখ ডেট অফ নলেজ হিসেবে গণ্য করা যাবে না, কারণ তখনও সে সঠিকভাবে জানতে পারেনি কী বিষয়ে মামলা ছিল, কী ধরনের প্রতিকার প্রার্থনা করা হয়েছিল এবং তার বিরুদ্ধে কী প্রতিকার দেয়া হয়েছিল। কিন্তু সে যদি ওইভাবে ডিক্রির বিষয় জানার জন্য আদালতে গিয়ে সঠিকভাবে খোঁজ খবর নেয় এবং ডিক্রির নকল গ্রহণ করে, তাহলে নকল গ্রহণের তারিখ হতেই তার ডেট অফ নলেজ গণ্য হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দরখাস্ত দায়ের করতে না পারার এবং বিলম্বের কারণ ব্যাখ্যা করে লিমিটেশন অ্যাক্টের ৫ ধারা অনুযায়ী একটি দরখাস্ত দিতে হবে। তবে যদি অর্ডার ৯-এর বিধি ১৩ এর মূল দরখাস্তের বিলম্বের কারণ ব্যাখ্যা করা হয় তাহলে পৃথক দরখাস্তের প্রয়োজন হবে না। অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রেও জমি বিক্রয় ডেট অফ নলেজের বিষয় উল্লেখ আছে। ওইরূপ ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে যে সংশ্লিষ্ট বিক্রয় দলিলের নকল গ্রহণের দিন হতে ডেট অফ নলেজ গ্রহণ করা হবে। এই নীতি একতরফা ডিক্রির বিষয় সম্পর্কে জানার প্রযোজ্য হবে যদি প্রবঞ্চনামূলে একতরফা ডিক্রি হাসিল করার অভিযোগ করা হয় এবং যদি প্রবঞ্চনা প্রমাণ হয় তাহলে ৩০ দিন পরেও যদি দরখাস্তটি দাখিল করা হয় তাহলেও একতরফা ডিক্রি বাতিল হবে। প্রবঞ্চনা বা ফ্রড প্রমাণ হলে তামাদি প্রযোজ্য নয়। বিধি 13A বিধি ১৩ অনুযায়ী প্রতিকার পেতে হলে বিবাদীকে বেশ কয়েকটা বিষয় প্রমাণ করতে হবে। বিধি ১৩A অনুযায়ী প্রতিকার পাওয়া সহজ করা হয়েছে। বিবাদীর কোনো কিছু প্রমাণ করতে হবে না। একতরফা ডিক্রির তারিখ হতে ৩০ দিনের মধ্যে শপথনামা সহ ডিক্রির দরখাস্ত করতে হবে। যে সকল বিবাদী মোকদ্দমায় উপস্থিত হয়েছিল এবং লিখিত জবাব দাখিল করেছিল বা হু অ্যাপিয়ার্ড
অ্যান্ড ফাইল রিটেন স্টেটমেন্ট। তারাই শুধু এ বিধি অনুযায়ী আবেদন করতে পারবে। ৩,০০০ টাকার বেশি নয় এমন খরচ প্রদান সাপেক্ষে দরখাস্তটি মঞ্জুর করা হবে। একই বিবাদীর ওইরূপ দরখাস্তের প্রেক্ষিতে একবারের বেশি প্রতিকার দেয়া যাবে না। বিধি 9 এর মতো এই বিধির দরখাস্তের ক্ষেত্রেও অপর পক্ষকে নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এ ধারার দরখাস্ত বিবিধ মামলা হিসেবে গণ্য করা হবে না। তবে একতরফা ডিক্রি বাতিল করে মামলাটি পূর্ব নম্বরে পুনঃস্থাপন করা হলে বাদীর ওপর পুনঃস্থাপনের নোটিশ দিতে হবে। 13A বিধিটি সংযোজনের ক্ষেত্রে আইন পরিষদের মূল উদ্দেশ্য হচ্ছে বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করা। সুতরাং এই বিধির বিধান প্রয়োগের ক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে বিলম্ব অবসান ও বিচার ত্বরান্বিত করা এই বিধান তথা নীতিটিকে প্রাধান্য দিতে হবে। তবে যে সকল বিবাদী মোকদ্দমা হাজির হয়েছে কেবলমাত্র তারা এই বিধিতে দরখাস্ত করতে পারবে। 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে একতরফা ডিক্রি বাতিল। একতরফা ডিক্রি বাতিলের জন্য বিধি 13 এবং 13A তে বিধান থাকা সত্ত্বেও কোনো বিশেষ ক্ষেত্রে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে একতরফা ডিক্রি বাতিল করা যেতে পারে। যেমন 13 বিধি অনুযায়ী সমন জারি করা হয়নি মর্মে কারণ উল্লেখপূর্বক একতরফা ডিক্রি বাতিলের জন্য একটি বিবিধ মামলা দায়ের করা হয়, কিন্তু কয়েকদিন পর 151 ধারা অনুযায়ী একটি দরখাস্ত দাখিল করে দাবি করা হয় যে কোনো সমনই ইস্যু করা হয়নি। অপরপক্ষে হতে আপত্তিতে বলা হয় যে যেহেতু 13 বিধি মামলা চলিত রয়েছে সে কারণে 151 ধারা অনুযায়ী কোনো প্রতিকার দেয়া যাবে না। নথি পর্যালোচনা করে দেখা যায় যে সত্যি সমন ইস্যু করা হয়নি, তখন ধারা 151 এর বিধান মতে একতরফা ডিক্রিটি বাতিল করা হয়। মামলার নির্দিষ্ট তারিখের দিন বিবাদী পক্ষ মুলতবির দরখাস্ত দিলে বেঞ্চ সহকারীর যোগ সাজশে তা আদালতের সামনে পেশ করা হয়নি এবং বিবাদীর অজ্ঞাতসারে পরে মামলার নম্বর উল্লেখ না করে একটি তারিখ একতরফা নিষ্পত্তির জন্য ধার্য করা হয়। স্বাভাবিকভাবে বিবাদী পক্ষের ওই তারিখ জানা সম্ভব ছিল না এবং তার অনুপস্থিতিতে মামলাটি একতরফা ডিক্রি হয় এবং ডিক্রির তারিখের 3 মাস পর ডায়েরিতে মামলার তারিখ নোট করা হয়। এক্ষেত্রে তঞ্চকাতর প্রমাণ পাওয়ার একতরফা ডিক্রি 151 ধারা অনুযায়ী বাতিল হয়।